আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ট্রেনিং স্কুলের আজকের অ্যাডমিশনের ক্লাসে। আজকে আমরা ম্যাথ ফার্স্ট পেপারে একটা গুরুত্বপূর্ণ টপিকের লাস্ট পার্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সরলরেখার তৃতীয় পর্ব। আপনাদের সাথে আমি আছি নাফিস ইসলাম। চলুন তাহলে শুরু করা যাক। তো আজকে আমাদের সরলরেখার প্রথম টপিকটা হচ্ছে রেখার উপরে অভিক্ষেপ। এই অভিক্ষেপ মানে আসলে আমরা বুঝতে পারি যে একটা ছায়া আমাকে বের করতে হবে। তো ছায়া কি সবসময় একটা দৈর্ঘ্য হবে? তার মানে আমরা আসলে এখানে একটা দৈর্ঘ্য বের করতে চাই। দৈর্ঘ্যটা আমরা কিভাবে বের করব? তো ধরা যাক এইটা হচ্ছে একটা সরলরেখা। এই সরলরেখাটাকে আমি এখান থেকে দেখছি। তাহলে আমি যখন দেখবো আমি কিন্তু বরাবর নিচে তাকাবো। তাহলে এই বরাবর নিচে একটা পয়েন্ট পাবো, এই বরাবর নিচে একটা পয়েন্ট পাবো। তাহলে এই যে এই ডিসটেন্সটা, এইটাই হচ্ছে আমার এই রেখাটার অভিক্ষেপ। এখন এই ডিসটেন্সটা আসলে অন্য কোনো একটা রেখার উপরে আমরা পড়ি, বা আমরা যখন উপর থেকে নিচে তাকাই তার মানে আসলে কি আমরা মাটির দিকে তাকাচ্ছি না? তাহলে এই মাটি বা যার উপরে আমি দেখতে পাচ্ছি তার উপরে এই দৈর্ঘ্যটা আসলে আমাকে বের করতে হয়। যেমন ধরা যাক এই ম্যাথটার মতো, এখানে বলেছে যে 2x + 3y + 5 এই রেখার উপরে 4, 5 আর 7, 9 বিন্দুগামী একটা রেখার অভিক্ষেপ আমাকে বের করতে হবে। তার মানে এই যে বাঁকা একটা রেখা আমাকে আছে, বাঁকা বা সোজা যেরকমই হোক একটা রেখা আমাকে আছে, এই রেখাটার উপরে একটা পয়েন্ট দিয়ে দিয়েছে 4, 5 আর একটা পয়েন্ট দিয়ে দিয়েছে হচ্ছে 7,9। এখন এই বরাবর এই রেখাটার একটা পয়েন্ট আমি বের করে ফেলতে পারি উপর থেকে দেখে, আবার এই বরাবর একটা পয়েন্ট আমি বের করতে পারি উপর থেকে দেখে। এখন এই দুইটা পয়েন্ট যেইটুকু রেখাংশকে নিয়ে আসে এই 2x + 3y + 5 = 0 রেখার উপরে, সেই রেখাংশটাই আমাকে আসলে এখানে জানতে চেয়েছে, বা ওই রেখাংশের দৈর্ঘ্যটাই আমাকে এখানে জানতে চেয়েছে। তাহলে এই অভিক্ষেপ বের করা মানে আসলে আমাকে একটা দৈর্ঘ্য বের করা। তাহলে চলুন আমরা ম্যাথটা শুরু করি। তাহলে আমার প্রসেসটা কিভাবে আগাবো? প্রসেসটা হচ্ছে যে প্রথমে আমরা আগে, যেহেতু একদম আমি উপর থেকে বরাবর দেখছি, তার মানে কি আসলে আমি লম্ব দূরত্ব বরাবর দেখছি না। তার মানে আসলে আমি বলতে পারি যে এই রেখাটা আর এই রেখাটা, দুইটা রেখাই কিন্তু এইটার উপরে লম্ব। তাহলে আমি দুইটা সরলরেখা বের করব, যেই সরলরেখাটা 4, 5 আর 7 এর বিন্দুগামী, এবং দুইটা সরলরেখাই হচ্ছে এইটার উপরে লম্ব। তাহলে আমরা লম্ব সরলরেখার সমীকরণ গত ক্লাসে শিখে এসেছিলাম। কিভাবে বের করি? আমরা প্রথমে হচ্ছে x আর y এর সহগগুলোকে ইন্টারচেঞ্জ করি, তারপরে মাঝখানে চিহ্নটাকে বদলিয়ে দেই। তাহলে আমি যদি 4, 5 বিন্দুগামী রেখাটার সমীকরণ বের করতে চাই, যেটা হচ্ছে এটার উপরে লম্ব হবে, তাহলে সেটা কি আসবে? 3x - 2y যদি একবারে বসিয়ে দেই, 3 × 4 - 2 × 5 অর্থাৎ হচ্ছে 2। আর আমি যদি 7, 9 বিন্দুগামী রেখাটার সমীকরণ একবারে বের করতে চাই, তাহলে আমার আসবে 3x - 2y 3 × 7 - 2 × 9 অর্থাৎ 21 মাইনাস হচ্ছে 18 মানে হচ্ছে আমার 3। তাহলে আমি দুইটা সরলরেখার সমীকরণ পেয়ে গেলাম। একটা আমার আসলো 3x - 2y = 2, একটা আমার আসলো 3x - 2y = 3। এখন এই দুইটা সরলরেখা প্রত্যেকেই এই সরলরেখাটার উপরে লম্ব। তাহলে আমি যদি এইটা আর এইটার ছেদবিন্দু বের করি, তাহলে এই বিন্দুটা পাবো। আর আমি যদি এইটা আর এইটার ছেদবিন্দু বের করি, তাহলে আমি হচ্ছে এই বিন্দুটা পাবো। তাহলে প্রথমে আমি ধরে নিচ্ছি যে এইটা আর এইটার ছেদবিন্দু আমি বের করতে চাই। তাহলে আমি যদি ক্যালকুলেটরে এইটাকে আর এটাকে বসিয়ে দেই, তাহলে আমার ছেদবিন্দুটা আসবে x, y = হচ্ছে -4/13 আর হচ্ছে -19/13। তার মানে এইটা আর এইটা থেকে আমি হচ্ছে পাচ্ছি এটা। একইভাবে আমি যদি এই সরল রেখাটা আর এই সরল রেখাটা নেই, তখন আমরা ক্যালকুলেটরে সলভ করে x, y = পাবো -1/13 আর -21/13। তাহলে এখন এই দুইটা বিন্দুর দূরত্ব বের করলে কিন্তু আমার অভিক্ষেপটা চলে আসবে। তাহলে আমার অভিক্ষেপটা আসবে √4/13 -1/13 হোল স্কয়ার প্লাস -19/13 -21/13 হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1/√13। তাহলে এটাই হচ্ছে আমার অভিক্ষেপের মান। আশা করি অভিক্ষেপ বের করাটা আমরা আসলে বুঝতে পেরেছি। তাহলে আমরা সামনে আগাই। তো
তো এবার আমাকে বের করতে হবে হচ্ছে নির্দিষ্ট দূরত্বে সমান্তরাল রেখার সমীকরণ। তো এখানে আমাকে দেওয়া আছে হচ্ছে ABCD হচ্ছে একটা বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের AC বাহুর সমান্তরাল D এবং B বিন্দুগামী রেখার সমীকরণ আমাকে বের করতে হবে। তার মানে আমাকে আসলে এই দুইটা সরলরেখার সমীকরণ বের করতে হবে। চলুন তাহলে ব্যাপারটা শুরু করি। তাহলে যেহেতু AC বাহুর সমান্তরাল আর DB বিন্দুগামী রেখার সমীকরণ আমাকে বের করতে হবে, তার মানে AC বাহুর সমান্তরাল আসলে এই ডিসটেন্স বরাবর রেখার সমীকরণ আমাকে বের করতে হবে। এখন এই ডিসটেন্সটা আসলে কি? একটা কর্ণের অর্ধেক। এখন বর্গের কর্ণের অর্ধেক তার মানে কি একই রকম দূরত্ব হবে না সবগুলো কর্ণের জন্য, কারণ আমরা জানি যে বর্গের কর্ণ পরস্পরকে একে তো সমকোণে সমদ্বিখণ্ডিত করে, দ্বিতীয়ত সমদ্বিখণ্ডিত করে। তার মানে এইটার দৈর্ঘ্য, এইটার দৈর্ঘ্য, এইটার দৈর্ঘ্য আর এইটার দৈর্ঘ্য চারটা দৈর্ঘ্য আসলে সমান। তাহলে আমরা এখানে কিন্তু ইজিলি এইটা বের করে ফেলতে পারি। তাহলে প্রথমে আমরা আগে AC এর দূরত্বটা বের করি। AC ইজ ইকুয়াল টু হচ্ছে √6 - 0 হোল স্কয়ার প্লাস 5 - 7 হোল স্কয়ার। তাহলে আমার আসছে √36 প্লাস 4 ইজ ইকুয়াল টু হচ্ছে √40। তাহলে এটা আমার আসছে 4 ইনটু হচ্ছে 10 রুট, তাহলে এখান থেকে আসছে 2√10। তাহলে এটাকে যদি আমি অর্ধেক করে দেই তাহলে আমার একটা দৈর্ঘ্য আসবে √10। তার মানে আসলে আমি বের করতে চাই যে এই √10 একক দূরে সরলরেখার সমীকরণটা কত। তাহলে AC একটা দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ, তাহলে এটা সমীকরণটাকে বের করে ফেলি। তাহলে AC এর সমীকরণটা আমার আসবে x - x1 ডিভাইডেড বাই x1 - x2 is equal to y - y1 divided by y1 - y2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি -2x plus 12 is equal to হচ্ছে 6y - 30। তাহলে এটা থেকে আমরা পাই যে 2x plus 6y minus 42 equal to 0। এখন এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ যেহেতু আমি বের করতে চাচ্ছি, তার মানে এই যে রেখাটা বের করব সেইটার ক্ষেত্রেও কিন্তু আমি পাবো 2x plus 6y। তাহলে c এর মানটা শুধু বদলিয়ে যাবে। তাহলে ধরে নিচ্ছি যে আমি c এর জায়গায় এখন আসলে বসাবো k, তার মানে প্লাস k ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখন এই সমান্তরাল রেখা আর এই সমান্তরাল রেখা দূরত্ব তো আমি জানি √10। তাহলে দূরত্বের ফর্মুলা বসিয়ে দিলেই কিন্তু আমার k এর ভ্যালুটা চলে আসবে। তাহলে দূরত্বের ফর্মুলায় আমি ইনপুট দিয়ে দেই যে আমার -42 মাইনাস k এর পরম মান ডিভাইডেড বাই হচ্ছে √2 স্কয়ার প্লাস 6 স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে √10। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি -42 মাইনাস k ইকুয়াল টু হচ্ছে √40 ইনটু √10 মানে হচ্ছে √400। তাহলে -42 মাইনাস k এর পরম মান ইজ ইকুয়াল টু হচ্ছে +-20। এখন আমি যদি এই পরমাণুটা উঠিয়ে দিই তাহলে কিন্তু আরেকটা প্লাস মাইনাস আনতে হবে। প্লাস মাইনাস দুইটা গুণ করলে প্লাস মাইনাস থাকে। তাহলে আমার আসলে k এর ভ্যালু আসছে -42 +-20। তার মানে আমার সমীকরণটা আসলে আসবে 2x plus 6y minus 42 plus minus 20 is equal to 0। অর্থাৎ আমি কিন্তু দুইটাকে c এর ভ্যালু পেলাম, তার মানে দুইটা রেখা আসবে। তাহলে এই রেখাটা আর এই রেখাটা দুটাই কিন্তু বের হয়ে গেল। এখন এই টোটাল ম্যাথটা আমরা একটা ছোট সূত্র দিয়ে করে ফেলতে পারতাম। তাহলে চলুন দেখে নেই সূত্রটা দিয়ে কিভাবে করব। তখন সূত্রটা হচ্ছে ax plus by plus c plus minus d √a square plus b square। এইটা হচ্ছে যার সমান্তরাল সরলরেখা বের করতে চাই, আর এটা হচ্ছে আমার ওই দূরত্বটা। তো আমরা গত ম্যাথে মানে এই লাস্ট ম্যাথটায় যেটা করলাম সেখানে আসলে এই ax plus by plus c এর ভ্যালু কত ছিল? 2x plus 6y minus 42। এখন প্লাস মাইনাস d এর ভ্যালু ছিল হচ্ছে আমার √10, আর এই √a স্কয়ার প্লাস b স্কয়ার এর ভ্যালু কত ছিল আমার? √40। তাহলে আলটিমেটলি আমার ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? 2x plus 6y minus 42 plus minus √400। অর্থাৎ আমি কিন্তু একবারেই ব্যাপারটা বের করে ফেলতে পারলাম যে 2x plus 6y minus 42 plus minus 20 equal to 0। তাহলে কিন্তু একবারেই সমীকরণটা চলে আসলো। তাহলে আমরা এই সূত্রটা মনে রাখলে এই টাইপের ম্যাথ কিন্তু একবারেই করে ফেলতে পারি। আচ্ছা, তাহলে আমরা সামনে আগাই। এবার আমরা বের করতে চাই লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব মানে হচ্ছে শর্টেস্ট ডিসটেন্সটা।
তো আমরা ইউজুয়ালি একটা বিন্দু থেকে কোনো রেখার উপরে লম্ব দূরত্বটা বের করি। তো ধরা যাক এটা হচ্ছে আমার x1 y1 একটা পয়েন্ট। এই পয়েন্টটা থেকে আমি এই রেখাটার লম্ব দূরত্ব বের করতে চাই। এটা হচ্ছে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। তার মানে এই পয়েন্টটা থেকে যদি এটার উপর লম্ব দূরত্ব বের করতে চাই, তাহলে আমাকে আগে এই পয়েন্টটা থেকে এটার উপর একটা লম্ব টানতে হবে। তো আমি যদি লম্বটা টানি তাহলে হচ্ছে এরকম একটা রেখা আসবে। আমি এই ডিসটেন্সটাই বের করব হচ্ছে ফর্মুলা দিয়ে। তো ফর্মুলাটা হচ্ছে যে আমি আগে এই বিন্দুটাকে এই রেখার মধ্যে বসাবো। তাহলে আমার আসবে হচ্ছে ax1 প্লাস by1 প্লাস c। এটা একটা মান, প্লাস মাইনাস হইতেই পারে, এই কারণে এটার পরম মান নিব আর ভাগ করে দিব হচ্ছে √a স্কয়ার প্লাস b স্কয়ার দিয়ে। তাহলে হচ্ছে আমি লম্ব দূরত্ব পেয়ে যাই। এখন যদি আমার পয়েন্টটা হয় x, y, তাহলে আমি একটা সূত্র দ্বারা করাতে পারি। সূত্রটা হচ্ছে ax প্লাস by প্লাস c √a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এটা দিয়ে চলুন আমরা একটা ম্যাথ করে ফেলি। তো এখানে বলেছে 3x plus 4y plus 5 equal to 0 এই রেখাটার সমান্তরাল এবং 3,4 থেকে 10 একক দূরবর্তী রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে যেহেতু আমি এই 3x plus 4y plus 5 এর সমান্তরাল রেখা বের করতে চাই, তার মানে আমি কিন্তু বলতে পারছি যে এতটুকুর ভ্যালু সেম থাকবে। তাহলে আমি সমান্তরাল রেখার সমীকরণটা বের করে ফেলি, প্লাস k ইকুয়াল টু হচ্ছে 0। এখন এই সরল রেখাটা আরো একটা শর্ত মেনে চলে, সেটা হচ্ছে এই সরল রেখাটা 3,4 থেকে 10 একক দূরে আছে। তাহলে 3,4 থেকে এটার দূরত্ব বের করি। তাহলে 3,4 টাকে এর মধ্যে বসাই দিলে আমার কি আসবে, 3 × 3 প্লাস 4 × 4 প্লাস k এর পরম মান ডিভাইডেড বাই √3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। এই দূরত্বটা আমাকে দেওয়া আছে হচ্ছে 10 একক। তাহলে এখান থেকে কিন্তু ইজিলি আমরা সলভ করে ফেলতে পারছি যে 25 প্লাস k বাই 5 এটার পরম মান ইকুয়াল টু হচ্ছে 10। অর্থাৎ 25 প্লাস k ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 50। গুণ করে পরমাণটা উঠিয়ে দেওয়ার কারণে প্লাস মাইনাস চলে এসেছে। তাহলে এখান থেকে আমার কিন্তু k এর ভ্যালু আসছে k ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 50 মাইনাস 25। তার মানে আমার সমীকরণটা আসলে আসবে 3x প্লাস 4y প্লাস মাইনাস 50 মাইনাস 25 ইকুয়াল টু 0। অর্থাৎ এখানে কিন্তু দুইটা সরলরেখা পাবো। তাহলে একটা আসবে হচ্ছে 3x প্লাস 4y মাইনাস 75 ইকুয়াল টু 0, আর একটা আসবে 3x প্লাস 4y প্লাস 25 ইকুয়াল টু 0। তো আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। তারপরটাই চাই। এরপর ম্যাথটা খুব সোজা। এখানে বলেছে যে 3x প্লাস 4y প্লাস ইকুয়াল টু 10 রেখাটার উপরে মূল বিন্দু হতে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। তো আমরা যেহেতু যেই সরলরেখা নিয়ে কাজ করছি সেখানে কিন্তু সিটা থাকে সমান চিহ্নের বাম পাশে। তাহলে এটাকে আগে সেভাবে সিস্টেম করে ফেলি। তাহলে আমার আসছে 3x প্লাস 4y মাইনাস 10 ইকুয়াল টু 0। এখন এই সরলরেখাটা থেকে মূল বিন্দুর দূরত্বটা আমাকে বের করতে হবে। তাহলে মূল বিন্দুটা এটার উপর বসিয়ে দিলে আমার আসবে 0 প্লাস 0 মাইনাস 10 এর পরম মান ডিভাইডেড বাই √3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। তাহলে পরম মানটা যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে মাইনাস 10 এর কারণে আমার আসবে প্লাস 10, আর এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 5। তাহলে আমার অ্যান্সার আসছে 2। তার মানে অ্যান্সার হচ্ছে প্রথমটা। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। এবার আমরা শিখবো হচ্ছে সরল রেখা বরাবর দূরত্ব। এতক্ষণ আমরা বের করছিলাম যে ধরা যাক ওই যে শুরুর দিকের পয়েন্টটা, এখানে একটা পয়েন্ট ছিল, এখানে একটা রেখা ছিল, আমরা আসলে এই লম্ব দূরত্বটা বের করেছিলাম। এখন আমি এই লম্ব দূরত্বটা যাচ্ছি না, আমি চাচ্ছি হচ্ছে আমি স্পেসিফিক একটা রাস্তা দিয়ে যাব। এই রাস্তা দিয়ে গেলে আমার কোন দূরত্বটা আসবে সেটা আমি বের করতে চাই, এবং এই রাস্তা দিয়ে গেলে আমি যেই পয়েন্টটা পাবো সেটাও আমি বের করতে চাই। তাহলে এই ক্ষেত্রে আমার ফর্মুলাটা হচ্ছে এইটা, যে x minus x1 by cos theta is equal to y minus y1 by sin theta is equal to হচ্ছে r। এখন এই থিটার ভ্যালুটা আমরা কিভাবে পাই? তো এই থিটার ভ্যালুটা হচ্ছে যেই রেখা বরাবর আমি যাব সেই রেখাটার ঢাল থেকে আমরা পাবো। তো ঢালের ভ্যালু আমরা জানি m is equal to হচ্ছে tan theta। তাহলে এখান থেকে থিটার ভ্যালু আসবে tan ইনভার্স m। এইটার ভ্যালু হচ্ছে থিটাটার ভ্যালু। আর এই যে r, এই rটা হচ্ছে এই ডিসটেন্সটা। তো আশা করি এই সূত্রটা আমরা বুঝতে পেরেছি। চলুন তাহলে এই ধরনের একটা ম্যাথ দেখে নেওয়া যাক। তো এই ম্যাথে বলেছে যে 3/4 ঢাল বিশিষ্ট রেখা বরাবরে 1, 2 বিন্দু থেকে 10 একক দূরবর্তী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে আমাকে দেওয়া আছে এই একটা বিন্দু,
এখন এই বিন্দু থেকে 10 একক দূরের 1 2 বিন্দুটা বের করতে হবে। এখন 10 একক দূরে এখানেও একটা বিন্দু হতে পারে, 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 কিন্তু আমাকে স্পেসিফিক্যালি বলে দিয়েছে যে যেই দূরত্বে আমি যাব সেটা হচ্ছে x অক্ষের থেকে 3/4 ঢাল বিশিষ্ট একটা রেখা বরাবর। তার মানে স্পেসিফিক্যালি যদি এইটার ভ্যালু হয় আমার, এটা যদি হয় x অক্ষ আর এটা যদি হয় 3/4, তাহলে আমি এই বরাবরই হচ্ছে যাচ্ছি। তাহলে এই বরাবর 10 একক দূরত্বে একটা বিন্দু আমাকে বের করতে হচ্ছে। তাহলে যেহেতু আমাকে ঢাল দেওয়া আছে 3/4, তার মানে আমরা বলতে পারি m এর ভ্যালু হচ্ছে 3/4। তাহলে এখান থেকে বলতে পারি tan থিটার ভ্যালু হচ্ছে 3/4। এখন আমরা যদি ফর্মুলাতে বসাই দেই এই ইনফরমেশন গুলা, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাকে আসলে x1 এর ভ্যালু দেওয়া, y1 এর ভ্যালু দেওয়া, আর 10 একক দূরবর্তী যেহেতু, তার মানে এখানে কিন্তু r এর ভ্যালুটাও দেওয়া আছে। তাহলে আমরা যদি সব ফর্মুলায় বসাই তাহলে আমরা বলতে পারি x-1 ডিভাইডেড বাই হচ্ছে cos থিটা ইজ ইকুয়াল টু y-2 ডিভাইডেড বাই হচ্ছে sin থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 10। এখন এই cos থিটা sin থিটার ভ্যালুটা আমাকে বের করতে হবে। তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু 3/4, এটা থেকে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে এমন একটা সমকোণী ত্রিভুজ যেই সমকোণী ত্রিভুজটার লম্ব হচ্ছে 3 একক আর ভূমি হচ্ছে 4 একক। তাহলে বাই ডিফল্ট পিথাগোরাস অ্যাপ্লাই করে আমরা বলতে পারি যে অতিভুজ হচ্ছে 5 একক। সেখান থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে sin থিটা ইজ ইকুয়াল টু আমার আসবে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, আর cos থিটা আমার আসবে হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে আমি যদি এখন এই অনুপাতের মধ্যে থেকে প্রথম রাশি আর লাস্টের রাশিটা নেই, তাহলে আমি লিখতে পারি x-1 ডিভাইডেড বাই cos থিটা মানে হচ্ছে 4/5 ইকুয়াল টু হচ্ছে 10। তার মানে 5 ইন্টু x-1/4 ইজ ইকুয়াল টু হচ্ছে 10। যদি আমি কাটাকাটি করি তাহলে কিন্তু এখান থেকে 5 আর এখান থেকে 10 কাটা গেলে হচ্ছে 2 থাকে ডান দিকে, আর 4 আর 2 গুণ করলে হয় 8। তাহলে x এর ভ্যালু আসছে 8 প্লাস 1 মানে হচ্ছে 9। একইভাবে আমি যদি y-2 ডিভাইডেড বাই হচ্ছে sin থিটা তার মানে হচ্ছে 3/5 ইকুয়াল টু হচ্ছে 10 লিখি, তাহলে আমি পাচ্ছি যে 5 ইন্টু y-2 ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু 10। তাহলে 5 আর 10 কাটা গেলে 2 থাকে, তাহলে y-2 ইকুয়াল টু 6, y ইজ ইকুয়াল টু 8। তার মানে 10 একক দূরবর্তী পয়েন্টটা হচ্ছে 9,8। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা সামনে আগাই। এর পরেরটা হচ্ছে আমরা শিখবো যে সমবিন্দু হতে হলে কোন শর্তটা মেনে চলতে হবে। সমবিন্দু মানে হচ্ছে একই বিন্দু দিয়ে যাবে। তার মানে হচ্ছে ধরা যাক কয়েকটা রেখা, এটা একটা সরল রেখা, এটা একটা সরল রেখা, এইটা একটা সরল রেখা, ইভেন এটাও ধরা যাক একটা সরল রেখা। তো এই 5টা সরল রেখা এই যে স্পেসিফিক মাঝখানের একটা পয়েন্ট দিয়েই গেল, তার মানে আমি বলতে পারি যে এই পয়েন্টটাতে তারা হচ্ছে সমবিন্দু। তাহলে আমাকে এই যে একটা পয়েন্টটাতে তারা সমবিন্দু হলো, এটা হতে হলে তাদের নিজেদের সমীকরণের মধ্যে একটা সম্পর্ক থাকতে হবে। এই সম্পর্কটাই আমরা এখানে বের করছি। সম্পর্কটা হচ্ছে যে তিনটা সরলরেখা যদি a1x প্লাস b1y প্লাস c1, a2x প্লাস b2y প্লাস c2 আর a3x প্লাস b3y প্লাস c3 তিনটাই যদি ইকুয়াল টু 0 হয়, তাহলে তাদের প্রত্যেকের x এর সহগগুলা নিয়ে আর y এর সহগগুলা নিয়ে আর কনস্ট্যান্ট গুলা নিয়ে আমি একটা ম্যাট্রিক্স ফর্ম করব। ওই ম্যাট্রিক্সের ভ্যালু যদি আমি 0 বলতে পারি, তাহলেই আমি বলতে পারবো যে এই তিনটা সরলরেখাই একই বিন্দু দিয়ে যাবে। তাহলে একটা ম্যাথ দেখে নেই। তো এখানে বলেছে প্রমাণ করতে যে 4x plus 7y equal to 9, 5x minus 8y plus 15 equal to 0 আর 9x minus 4 আর 9x minus y plus 6 is equal to 0 এরা হচ্ছে সমবিন্দু বা একই বিন্দু দিয়ে যাবে। তাহলে আমি যখন সূত্রটা প্রমাণ করেছিলাম আমার কিন্তু সবগুলাই বাম পাশে ছিল, তাহলে প্রথমটার ক্ষেত্রে কিন্তু সবগুলো বাম পাশে নাই। তো আমরা প্রথমে এটাকে আগে সিস্টেম করি। তাহলে হচ্ছে 4x plus 7y minus 9 equal to 0। তাহলে এরপরটা আসবে হচ্ছে 5x minus 8y plus 15 equal to 0 আর এরপরটা আসবে হচ্ছে 9x minus y plus 6 equal to 0। তাহলে এখন যদি আমি x এর সহগগুলো নেই আমি দেখতে পাচ্ছি 4, 5 আর 9। যদি আমি y এর সহগগুলো নেই তাহলে হচ্ছে প্রথমটা 7, এরপরটা -8, মাইনাস সহগগুলো নিতে হবে, এরপরটা হচ্ছে -1। তাহলে হচ্ছে 7 -8 -1 আর লাস্টের গুলো যদি আমি নেই তাহলে হচ্ছে মাইনাস সহ হচ্ছে -9
তারপরটা হচ্ছে 15, তারপরটা হচ্ছে 6। তাহলে এখন এইটার আমি ম্যাট্রিক্সের ভ্যালুটা বের করতে চাই। আমি ক্যালকুলেটরে একটা ম্যাট্রিক্স নিয়ে 3x3 ম্যাট্রিক্স নিয়ে আমি হচ্ছে তার মধ্যে ভ্যালুগুলো দিয়ে ইনপুট দেই, তাহলে আমি পাই এটা ইকুয়াল টু 0। তার মানে যেহেতু আমি 0 পেয়ে গেলাম, তাহলে আসলে এই সবগুলা রেখাই সমবিন্দু। আচ্ছা, পরের টপিকে যাই। তো পরের টপিকটা হচ্ছে ফ্যামিলি অফ স্ট্রেট লাইন। মানে হচ্ছে আমাকে একটা সার্টেন শর্ত দিয়ে বলবে এই একটা শর্ত মেনে চলে এরকম সরলরেখার সমীকরণটা বের করতে। তো টু বি স্পেসিফিক আমাকে অলওয়েজ বলে যে একটা সার্টেন বিন্দুগামী রেখার সমীকরণগুলো আমাকে বের করে দিতে। তো ওই সার্টেন বিন্দুটা আমাকে বলে দেয় না, ওইটাও আমাকে বের করতে হয়। তো সেই ক্ষেত্রে আমার কিন্তু সরলরেখার কোনো ডেফিনিট সমীকরণ আসে না, অনেকগুলি সরলরেখার সমীকরণ আসে। তো ওই সবগুলো সরলরেখার সমীকরণকে যখন আমরা একটা সমীকরণ দিয়ে প্রকাশ করি, সেটাকে বলা হয় হচ্ছে ফ্যামিলি অফ স্ট্রেট লাইন। তো ধরা যাক আমাকে বলেছে যে 4x - 3y - 1 = 0 আর 2x - 5y + 3 = 0, এটা ছেদবিন্দুগামী সরলরেখার সবগুলো সমীকরণ আমাকে বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে, যেহেতু ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করতে হবে, তাহলে আমরা এই সরলরেখার সমীকরণ প্লাস একটা কনস্ট্যান্ট ইনটু এই সরলরেখার সমীকরণ = 0 লিখব। তাহলে আমি বলতে পারছি যে 4x - 3y - 1 আর 2x - 5y + 3, এইটাকে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ দিলাম ল্যামডা = 0। তাহলে এই যে একটা আমি ইকুয়েশন পেলাম, এটাকে আমি বলবো হচ্ছে ফ্যামিলি অফ স্ট্রেট লাইন। এখন এটা কার ফ্যামিলি অফ স্ট্রেট লাইন? ওই সকল ফ্যামিলি অফ স্ট্রেট লাইন যারা হচ্ছে এই দুইটা রেখার ছেদবিন্দুগামী। তাহলে এখন ল্যামডার ভ্যালু আমি যাই বসাই না কেন, আমি একটা সরলরেখা পাবো যারা সবসময় এদের ছেদবিন্দু দিয়ে যাবে। এটা গেল আমাকে যদি একটা শর্ত দিয়ে দেয়। আমাকে যদি আরো একটা শর্ত দেয়, মানে আমরা কিন্তু সরলরেখা বের করার জন্য আমাকে দুইটা শর্ত লাগে, একটা হচ্ছে ঢালের সঙ্গে রিলেটেড একটা শর্ত, একটা হচ্ছে একটা বিন্দুগামী শর্ত। তো এখানে কিন্তু বিন্দুগামী শর্তটা দিয়ে দিয়েছে। এখন যদি ঢালের সঙ্গে রিলেটেড একটা শর্ত আমাকে দিয়ে দিত, তাহলে কিন্তু আমি এটা নরমাল প্রসেসে বের করতে পারতাম। তাহলে দেখে নিই তাহলে সেটা কিভাবে হতো। তো এর পরের ম্যাথটা আমাকে বলেছে যে একই ম্যাথ, খালি এরপরে আমাকে একটা শর্ত দিয়ে দিয়েছে যে অক্ষদ্বয়ের সাথে সমান কোণ উৎপন্নকারী। তাহলে অক্ষদ্বয়ের সঙ্গে কোণ উৎপন্নকারী সরলরেখা মানে কি? ঢালের একটা শর্ত আমাকে দিয়ে দিল। তাহলে এখন আমি প্রথমে কি করব, যে এই দুইটার ছেদবিন্দু আগে বের করব। তাহলে আমি দেখতে পাচ্ছি 4x - 3y = 1 আর 2x - 5y = হচ্ছে -3। এই দুইটা সরলরেখা আমি ক্যালকুলেটরে সলভ করলে পাই x, y = হচ্ছে 1, 1। তাহলে এখন 1, 1 বিন্দুগামী এবং অক্ষদ্বয়ের সঙ্গে সমান কোণ উৎপন্নকারী সরলরেখার সমীকরণ আমাকে বের করতে হবে। তাহলে 1, 1 মানে কি? একটা এক বিন্দুগামী সরলরেখা। তাহলে এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা কি জানি? y - 1 = mx - 1। তাহলে এইটাই হচ্ছে সেই সরলরেখাটার সমীকরণ। এখন m এর ভ্যালু আমাকে বলে দিয়েছে, সেটা হচ্ছে অক্ষদ্বয়ের সঙ্গে সমান কোণ উৎপন্নকারী। এখন ব্যাপারটা আমাকে একটু বুঝতে হবে। তো ধরা যাক এইটা হচ্ছে আমার y অ্যাক্সিস, এটা হচ্ছে আমার x অ্যাক্সিস। তো আমি হচ্ছে এরকম একটা সরলরেখা বের করতে চাই যে অক্ষ দুইটার সাথে সমান কোণ উৎপন্ন করে আছে। এখন অক্ষদ্বয়টার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। সমান কোণ উৎপন্ন করতে হলে 90 কে 2 দিয়ে ভাগ করলে আমার আসে 45। তার মানে দুইটা অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে অ্যাকচুয়ালি কি, এটা হবে 45, এটা হবে হচ্ছে 45। এখন এটা ছিল x অক্ষ, x অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণে আছে একটা সরলরেখা। তাহলে সেটা ঢাল কত হবে? m = tan 45 মানে হচ্ছে 1। এখন এটা তো গেল ফার্স্ট কোয়াড্র্যান্ট আর থার্ড কোয়াড্র্যান্ট কভার হলো। যদি আরো একটা সরলরেখা নেই যেটা এভাবে আছে, সেক্ষেত্রে কি আসবে? এটাও আসবে 45, এটাও আসবে 45, এটাও আসবে 45, এটাও আসবে 45। তাহলে এই সেকেন্ড সরলরেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কয়টা 45 নিয়ে আছে? একটা, দুইটা, তিনটা। তাহলে সেই ক্ষেত্রে এই যে এই সরলরেখাটা, আমি একটু কালারটা বদলিয়ে নিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সেক্ষেত্রে যে এই সরলরেখাটা, এইটার ঢাল কত আসবে? m = tan 3টা 45 মানে হচ্ছে 135, তার মানে হচ্ছে -1। তাহলে আমি যদি এখন এই যে যেই সমীকরণটা পেলাম, এই সমীকরণের মধ্যে একবার m এর ভ্যালু বসাই হচ্ছে +1, একবার বসাবো হচ্ছে -1, তাহলে কিন্তু দুইটা সমীকরণ পেয়ে যাব। তাহলে আমার আসছে y - 1 = x - 1। তাহলে আমি যদি y টাকে এই ডান দিকে নিয়ে আসি, তাহলে আমার আসছে x - y - 1 = -1, তার মানে x
ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়াই, এটা হচ্ছে একটা সরলরেখা। আর আমি যদি এক্স আর ওয়াই এর ভ্যালু আমি যদি এম এর ভ্যালু -1 বসাই, তাহলে আমার আসছে y -1 ইজ ইকুয়াল টু -x প্লাস 1। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে x প্লাস y ইজ ইকুয়াল টু 2। তাহলে আমার সরলরেখা দুটোর সমীকরণ আসছে, একটা হচ্ছে x ইজ ইকুয়াল টু y, একটা x প্লাস y ইজ ইকুয়াল টু 2। তো আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। ওকে, তাহলে আমরা পরেরটায় যাই। এবার আমরা শিখবো হচ্ছে বিন্দুর অবস্থান, অর্থাৎ আমাকে একটা সরলরেখা দিয়ে বলবে এই সরলরেখাটা আর দুইটা বিন্দু দিয়ে বলবে, ধরা যাক 2,3 আর হচ্ছে 3,4, এই দুইটা বিন্দু এই সরলরেখাটার সেম সাইডে আছে নাকি অপোজিট সাইডে আছে। সেম সাইড বলতে কিন্তু এই পাশে হতে পারে, এই পাশে হতে পারে, আর অপোজিট সাইড বলতে কিন্তু এই পাশে একটা হবে, এই পাশে একটা হবে, মানে এই সরলরেখার উপরে একটা হবে, নিচে একটা হবে। তাহলে এটা আমরা কিভাবে করব, চলুন তাহলে দেখে নেই। তো প্রথম কোশ্চেনটা আমাকে বলেছে যে 1,3 আর -2,3 এই বিন্দু দুটা এই সরলরেখাটার একই পাশে আছে না ভিন্ন পাশে আছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমার প্রথম কাজ হবে 1,3 কে এই সরলরেখার মধ্যে আমি বসিয়ে দিব। তাহলে আমার আসছে 2 × 1 প্লাস 3 × 3 -7 ইকুয়াল টু আসছে 2 প্লাস 9 প্লাস 7। তার মানে হচ্ছে আমার একটা পজিটিভ ভ্যালু আসবে, পজিটিভ 18 আসলো। আর আমি যদি এবার -2 -3 কে এই সরলরেখাটার মধ্যে বসাই, তাহলে আমার আসবে 2 × -2 প্লাস 3 × -3 -7 ইজ ইকুয়াল টু হচ্ছে -4 -9 -7। তাহলে আমার আসছে 20 -20। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটার জন্য আমার আসলো একটা পজিটিভ ভ্যালু, একটার জন্য আমার আসলো একটা নেগেটিভ ভ্যালু। তো যেহেতু আমার চিহ্ন দুইটা উল্টা, তার মানে হচ্ছে এই 1,3 আর -2, -3 এই গিভেন সরলরেখাটার বিপরীত পাশে আছে। যদি দুইটা সেম সাইন আসতো, অর্থাৎ দুইটাই যদি প্লাস আসতো আর দুইটাই যদি মাইনাস আসতো, তাহলে আমরা বলতাম তারা একই পাশে আছে। তাহলে আমার ফর্মুলাটা হচ্ছে এই সিদ্ধ করার পরে যেই সাইনের রেজাল্ট দিবে সেই সাইনটা সেম কিনা বা চেক করা। যদি সেম হয় তাহলে এক ধরনের রেজাল্ট আসবে, যদি অপোজিট হয় তাহলে এক ধরনের রেজাল্ট আসবে। তাহলে এটাই হচ্ছে আমার ফর্মুলা, যে ইকুয়েশনে বসিয়ে দুইটা একই চিহ্নের রেজাল্ট হলে একই পাশে হবে, বিপরীত চিহ্নের রেজাল্ট হলে তারা বিপরীত পাশে হবে। আচ্ছা, তাহলে আমরা সামনে আগাই। তো এরপরের ম্যাথটা আমাকে বলেছে যে 5 - 2 বিন্দুটা এই দুইটা সরলরেখার অন্তর্গত কোণের সূক্ষ্মকোণে আছে নাকি স্থূলকোণে আছে। তো তাহলে এখন ফর্মুলাটা হচ্ছে আবার আগের মতো, এই 5 টাকে আমি এটার মধ্যে বসাবো, আবার 5 টাকে আমি এটার মধ্যেও বসাবো। তাহলে এটাকে আমি ধরে নিচ্ছি ইকুয়েশন নাম্বার 1, এটাকে আমি ধরে নিচ্ছি ইকুয়েশন নাম্বার 2। তাহলে ইকুয়েশন নাম্বার 1 এ যদি আমি 5 কে বসাই, তাহলে আমার আসছে 5 প্লাস 2 × -2 -5। আর আমি যদি 5 কে ইকুয়েশন নাম্বার 2 তে বসাই, তাহলে আমার আসছে 5। তো আবার 5 কে আমি যদি ইকুয়েশন নাম্বার 2 তে বসাই, তাহলে আমার আসছে 5 -3 × -2 +2। এখন এইটার ভ্যালুটা আমার আসছে যে 5 প্লাসে মাইনাসে মাইনাস, আবার প্লাসে মাইনাসে মাইনাস। তা এখন আমি প্রথম ইকুয়েশন থেকে পাচ্ছি যে আমার 5 - 4 - 5, আর সেকেন্ড ইকুয়েশন থেকে পাচ্ছি 5 + 6 + 2। তাহলে এখানে আমার আসছে হচ্ছে -4, আর এখানে আমার আসছে হচ্ছে 13 +13। এখন এই দুইটা ইকুয়েশন যে আমরা নিয়েছিলাম, এখানে হচ্ছে x এর সহগ ছিল আমার এখন আমরা এই ইকুয়েশন 1 এ x এর সহগ দেখলাম হচ্ছে 1 আর y এর সহগ দেখলাম হচ্ছে 2, আর ইকুয়েশন নাম্বার 2 তে x এর সহগ দেখলাম হচ্ছে 1 আর y এর সহগ দেখলাম হচ্ছে -3। এই 1 এর ভ্যালু হচ্ছে a1 আর 2 এর ভ্যালু হচ্ছে b1, আর এই 1 এর ভ্যালু হচ্ছে a2 আর এই -3 এর ভ্যালু হচ্ছে b2। তো আমি যদি এখন a1 a2 প্লাস b1 b2 করি, তাহলে আমার ভ্যালুটা আসছে হচ্ছে 1 মাইনাস হচ্ছে 6, তার মানে হচ্ছে -5।
আমি এটার সাথে এই a1 a2 প্লাস b1 b2 এটাকেও নিব, তাহলে এখানে পেলাম -5। এখন এই তিনটা এন্টিটি আমি যদি গুণ দেই, তাহলে আমার রেজাল্টটা পজিটিভ আসবে না নেগেটিভ আসবে সেটা আমাকে চেক করতে হবে। তো এখানে আমরা পেলাম মাইনাস, এখানে আমরা পেলাম প্লাস, এখানে আমরা অ্যাগেইন পেলাম মাইনাস। তাহলে দুইটা মাইনাস গুণ করলে হয় প্লাস, আর তার সঙ্গে একটা প্লাস গুণ করলে আমার আলটিমেট রেজাল্ট কি আসছে? প্লাস। তো যদি এই রেজাল্টটা পজিটিভ বা প্লাস আসে, তার মানে আমরা বলতে পারি যে এটা স্থূল কোণে বসে আছে। তো যদি তার মানে নেগেটিভ আসে তখন কি বলতাম? নেগেটিভ আসে তখন আসতো সেটা সূক্ষ্ম কোণে থাকবে। অর্থাৎ আমি বলতে পারি যে গ্রেটার দেন যদি 0 হয় তাহলে আমি স্থূল কোণ পাবো, আর যদি লেস দেন 0 হয় তাহলে আমি পাবো সূক্ষ্ম কোণ। তাহলে এখন যদি আমাকে 5 - 2 এর জায়গায় বলতো যে মূল বিন্দু অর্থাৎ 0,0 বিন্দুটা, আমি একটু কলমে কালিটা বদলিয়ে নেই, যে 0,0 বিন্দুটা এদের অন্তর্গত কোন কোণের মধ্যে আছে, সূক্ষ্ম কোণে আছে না স্থূল কোণে আছে, তখন কিভাবে করতাম? তখন একই প্রসেস, একবার বসাতাম এটার মধ্যে, একবার বসাতাম এটার মধ্যে, একবার a1 a2 b1 b2। তাহলে ইকুয়েশন নাম্বার 1 এ বসালে আমার আসতো -5, ইকুয়েশন নাম্বার 2 তে বসালে আমার আসতো +2, কারণ বাকি সব তো 0 হয়ে যাচ্ছে, আর a1 a2 b1 b2 ভ্যালু তো ফিক্সড, তার মানে এটা আসতো -5। তাহলে দেখা যাচ্ছে এটা মাইনাস, এটা মাইনাস, মাঝখানে একটা প্লাস, তার মানে অ্যাকচুয়ালি কি আসতো? প্লাস। তার মানে মূল বিন্দুটাও আমার কিসে আছে? স্থূল কোণে আছে। এখন এই ম্যাথটা আমাকে একটু অন্যভাবে দেয়। এই মূল বিন্দুর ব্যাপারটা আমাকে বলে যে মূল বিন্দুটা এদের অন্তর্গত যেই কোণের মধ্যে আছে তার সমদ্বিখণ্ডকটা বের করতে। তাহলে সূক্ষ্মকোণ না স্থূল কোণ সেটা আমাকে প্রথমে চেক দিতে হয়, তারপরে সূক্ষ্মকোণ না স্থূল কোণ সেটা আমাকে সমদ্বিখণ্ডক বের করতে হয়। তাহলে সমদ্বিখণ্ডকটা কিভাবে বের করা যায় সেটা আমরা পরেরটায় দেখে নিচ্ছি। তো কোণের সমদ্বিখণ্ডক মানে আসলে কি ধরনের সরলরেখা? কোণের সমদ্বিখণ্ডক বলতে আসলে আমরা বুঝি যে এমন একটা সরলরেখা যেই সরলরেখাটার প্রত্যেকটা পয়েন্ট ওই কোণের বাহু দুইটা থেকে সমান দূরত্বে আছে। তো তাহলে আমরা একটু ব্যাপারটাকে ভিজুয়ালাইজ করি এখানে। তো ধরা যাক এইটা আমার একটা সরলরেখা, যেটার সমীকরণ আমি নিলাম ax a1x প্লাস b1y প্লাস c1 = 0। আর আমি ধরে নিচ্ছি এইটা আর একটা সরলরেখা যেটার সমীকরণ আমি ধরে নিচ্ছি a2x প্লাস b2y প্লাস c2 = 0। তাহলে আমি যদি এদের সমদ্বিখণ্ডকটা বের করি তাহলে এরকম একটা সমদ্বিখণ্ডক আসবে। তো সমদ্বিখণ্ডকের প্রিন্সিপালটা সমদ্বিখণ্ডক উপরে যদি আমি এই পয়েন্টটা নেই, তাহলে এই পয়েন্টটা থেকে এই যে ডিসটেন্সটা আর এই যে ডিসটেন্সটা এরা সব সময় ইকুয়াল হবে। তো আমি ধরে নিচ্ছি তাহলে এই পয়েন্টটা x, y। তাহলে x, y থেকে একবার আমি এইটার ডিসটেন্স বের করব, একবার আমি এইটার ডিসটেন্স বের করব। তো যদি আমি নীল সরলরেখাটার ডিসটেন্সটা বের করি তাহলে x, y থেকে ডিসটেন্সটা আসবে a2x প্লাস b2y প্লাস c2 এর পরম মান ডিভাইডেড বাই √a2 স্কয়ার প্লাস b2 স্কয়ার। আর আমি যদি কালো সরলরেখা থেকে দূরত্বটা বের করি তাহলে আমার দূরত্বটা আসবে a1x প্লাস b1y প্লাস c1 বাই √a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার। এখন যেহেতু এই দুইটাই দূরত্ব, তাহলে আমরা হিসাবের সুবিধার জন্য পরম মানটা এখান থেকে উঠিয়ে দিব। তো পরম মানটা যদি আমি এখান থেকে উঠিয়ে দেই, পরম মানের কারণে প্লাস মাইনাস ভ্যালুটা আমরা কনসিডারেশনে আনি না, তাহলে এখন তো সেটা আনতে হবে। তো প্লাস মাইনাস ভ্যালুটাকে তাহলে আমরা এক পাশে দিয়ে দিলাম। তাহলে এই যে একটা সঞ্চার পদ আমি পাই, এই সঞ্চার পদটাই আমার এইটার ইকুয়েশন। এখন এখানে তো কোণ হয়েছিল আসলে 4টা, এর মধ্যে দুইটা ইকুয়াল, তাহলে কিন্তু আমি আরো একটা সমদ্বিখণ্ডক পাই আসলে এটা। তো এখানে কিন্তু প্লাস মাইনাস দেওয়া, তার মানে কিন্তু আসলে দুইটা সমদ্বিখণ্ডকই আসবে, তার মানে এটার ভ্যালু কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। এখন
এই দুইটা সমদ্বিখণ্ডকের মধ্যে কোনটা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক হবে আর কোনটা স্থূলকোণের সমদ্বিখণ্ডক হবে। তো এই জায়গাটায় এই প্রবলেমটা সলভ করে আসলে এই যে সমীকরণের সহগগুলা। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা সমীকরণেই x আর y এর আলাদা আলাদা সহগ আছে। তো প্রথম সমীকরণে x এর সহগ হচ্ছে a1 আর y এর সহগ হচ্ছে আমার b1, আর সেকেন্ড সমীকরণে আমার x এর সহগটা হচ্ছে আমার a2 আর y এর সহগটা হচ্ছে আমার b2। তো এদেরকে গুণ করে আমি একটা ফলাফল পাই। এই ফলাফলটা 0 থেকে বড় নাকি 0 থেকে ছোট সেটার উপর ডিপেন্ড করছে যে আমি কোন চিহ্ন নিলে কোনটা পাবো। তো যদি 0 থেকে বড় হয় তাহলে হচ্ছে আমি যদি পজিটিভটা নেই এইখান থেকে তাহলে হচ্ছে আমি পাবো স্থূলকোণ, আর নেগেটিভ নিলে আমি তখন পাবো সূক্ষ্মকোণ। আর যদি এই সেম a1 a2 প্লাস b1 b2 এইটার ভ্যালু আমার লেস দেন 0 হয় তখন আমি নেগেটিভটা নিলে পাবো হচ্ছে স্থূলকোণ, আর পজিটিভটা নিলে পাবো হচ্ছে আমার সূক্ষ্মকোণ। এখন স্থূলকোণ সূক্ষ্মকোণ বলতে আমার বোঝাচ্ছে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে একটা কোণ আর 90 থেকে 180 ডিগ্রির মধ্যে একটা কোণ। যদি এক্সাক্ট 90 ডিগ্রি পাই তখন তাহলে শর্তটা কি আসবে? তখন শর্তটা হচ্ছে a1 a2 আর b1 b2 এর ভ্যালু 0 হবে। তাহলে আমরা কিন্তু বুঝতে পারছি যে আমরা কোনটা নিলে কি ধরনের কোণ পাই। এখন আমার এটা মনে রাখার সহজ বুদ্ধি হচ্ছে যে আমরা শুধু একটা পার্ট মনে রাখতে চাই। সেই একটা পার্ট হচ্ছে যে আমরা মনে রাখবো এই প্লাসটা, যে যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে হচ্ছে প্লাস স্থূলকোণ, যদি লেস দ্যান 0 হয় তাহলে হচ্ছে মাইনাস স্থূলকোণ। কারণ এটা মনে রাখা ইজি, গ্রেটার দ্যান 0 মানে প্লাস আর প্লাস মানেই স্থূলকোণ, লেস দ্যান 0 মানে হচ্ছে মাইনাস আর মাইনাস মানেই স্থূলকোণ। এই একটা মনে রাখলে বাকিটা হচ্ছে অপোজিট, আমরা ইজিলি ম্যাথটা করে ফেলতে পারবো। তো তাহলে চলুন আমরা একটা ম্যাথ দেখে নেই। আচ্ছা, তো এই ম্যাথটা আমাকে বলেছে যে 4x + 3y - 6 = 0 আর 5x + 12y + 9 = 0 এটার মধ্যবর্তী কোণের সবগুলো সমদ্বিখণ্ডক আমাকে বের করতে হবে। তো তাহলে যেহেতু সমদ্বিখণ্ডক বের করতে হবে তাহলে ফর্মুলায় বসিয়ে দেই। ফর্মুলাটা হচ্ছে 4x + 3y - 6 divided by √4² + 3² is equal to ± 5x + 12y + 9 divided by √5² + 12²। এখন 4 আর 3 দুইটাই পিথাগোরিয়ান নাম্বার, 5 আর 12 এইটাও পিথাগোরিয়ান নাম্বার। তো আমরা জানি 4 3 এর সঙ্গে পিথাগোরিয়ান নাম্বার নিলে আমার 5 আসে, 5 আর 12 নিলে পিথাগোরিয়ান নাম্বার আমার অতিভুজে আসে হচ্ছে 13। তাহলে ইজিলি আমি এখান থেকে বলতে পারছি যে 4x + 3y - 6 এটার সাথে আমি গুণ দিব হচ্ছে 13 কে, আর 5x + 12y + 9 এর সাথে আমি গুণ দিব হচ্ছে 5 কে। তাহলে আমি এখান থেকে পাচ্ছি যে 52x + 39y মাইনাস হচ্ছে 78 is equal to হচ্ছে ± 25x + 60y + 45। তাহলে আমি যদি একটা প্রথমে নেই হচ্ছে পজিটিভ ভ্যালু তাহলে আমার আসছে হচ্ছে 52x + 39y - 78 -25x - 60y - 45 is equal to 0। তাহলে 52 থেকে 25 বাদ দিলে আমার থাকে হচ্ছে 27x, 39 থেকে 60 বাদ দিলে আমার থাকে হচ্ছে 21y, আর -78 আর -45 যোগ করলে আমার আসে হচ্ছে -123 is equal to 0। এখন যদি আমি মাইনাসটা নেই তাহলে আমি পাচ্ছি হচ্ছে 52x + 39y - 78 + 25x + 60y + 45 is equal to 0।
তাহলে তখন আমরা পাই যে 77x প্লাস 99y মাইনাস হচ্ছে 33 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই দুইটাই হবে হচ্ছে আমার সমদ্বিখণ্ডক দুইটার সমীকরণ। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। পরেরটায় যাই। এবার আমাকে বলেছে যে এই দুইটার মধ্যে মূল বিন্দু ধারণকারী কোণের সমদ্বিখণ্ডক, তার মানে ওই যে আগের টাইপের ম্যাথে আমরা কি শিখলাম যে কোনটার মধ্যে মূল বিন্দু আছে সেটা আমরা কিভাবে বের করব, যে আমরা a1 a2 b1 b2 এর সাথে এই মূল বিন্দু এদের মধ্যে ঢোকালে যেই জিনিসটা আসে দুটাকে গুণ করে দিব, তারপরে চেক করব যে প্লাস আছে না মাইনাস। তো চলো তাহলে চেক করি। তো আমি যদি মূল বিন্দুটাকে এটার মধ্যে বসাই তাহলে আমি পাই হচ্ছে -6, মূল বিন্দুকে যদি এটার মধ্যে বসাই তাহলে আমি পাই হচ্ছে +9। আর এখানে a1 এর ভ্যালু 4, a2 এর ভ্যালু হচ্ছে 5, b1 এর ভ্যালু হচ্ছে 3 আর b2 এর ভ্যালু হচ্ছে 12। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 20 আর এখান থেকে আমরা পাচ্ছি 36। a1 a2 b1 b2 যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 56। তাহলে -6 +9 আর হচ্ছে +56 মাইনাস প্লাস প্লাস, দুইটা প্লাস করলে প্লাস আর একটা মাইনাস করলে মাইনাস আসছে। তার মানে মাইনাস মানে অ্যাকচুয়ালি কিসে আছে, মূল বিন্দুটা সূক্ষ্মকোণে আছে। এখন আমরা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকটা বের করতে চাই। তো a1 a2 b1 b2 কি আসছে এখানে গ্রেটার দ্যান 0, যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে আমি মাইনাসটা নিলে পাবো হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে আমি এই যদি একবারে করে ফেলি তাহলে আমি বলতে পারি যে আমার সূক্ষ্মকোণটা আসবে হচ্ছে 4x + 3y - 6 ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু -5x + 12y + 9 ডিভাইডেড বাই 13। তাহলে আমার আসছে যে 52x + 39y - 78 + 25x + 60y + 45 ইজ ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমার সমদ্বিখণ্ডকের সমীকরণটা। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। ওকে, তাহলে আমরা সামনে আগাই। এবার আমরা শিখবো হচ্ছে ভরকেন্দ্র। তো ভরকেন্দ্র আমরা আসলে স্থানাঙ্ক জ্যামিতিতে সাধারণত ত্রিভুজেরটাই বের করি। তো ত্রিভুজের ভরকেন্দ্র বের করার ফর্মুলাটা হচ্ছে আমাকে আগে জানতে হবে ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। তো ধরে নিচ্ছে এটা হচ্ছে x1 y1, এটা হচ্ছে আমার x2 y2 আর এটা হচ্ছে আমার x3 y3। তাহলে এখন এই তিনটা বিন্দু স্থানাঙ্ক যদি আমি জানি তাহলে ভরকেন্দ্রটার স্থানাঙ্ক আমরা পাবো x = x1 + x2 + x3 + x3 ডিভাইডেড বাই 3 আর y পাবো y1 + y2 + y3 ডিভাইডেড বাই 3। অর্থাৎ আমার সাধারণভাবে সমীকরণটা আসছে x = x1 + x2 + x3/3, y = y1 + y2 + y3 ডিভাইডেড বাই 3। এখন আমরা শিখবো হচ্ছে অন্তঃকেন্দ্র। তো অন্তঃকেন্দ্র মানে হচ্ছে একটা ত্রিভুজের ভিতরে একটা বৃত্ত থাকবে, সেই বৃত্তটা ত্রিভুজটার প্রত্যেকটা বাহুকেই স্পর্শ করবে। তাহলে যে কেন্দ্রটা আমরা পাবো সেটা হচ্ছে আমার অন্তঃকেন্দ্র। তো অন্তঃকেন্দ্র বের করার জিওমেট্রিক প্রসিডিওরটা হচ্ছে আমরা যে কোনো দুইটা কোণের সমদ্বিখণ্ডক নিব, ওই সমদ্বিখণ্ডকটা যেই পয়েন্ট দিয়ে যাবে সেই পয়েন্টটাই হবে হচ্ছে আমার অন্তঃকেন্দ্র। তার মানে তখন আমি যদি ধরে নেই এটা হচ্ছে A, এটা হচ্ছে B, এটা হচ্ছে C, তাহলে আমরা প্রথমে AB আর BC এর সমদ্বিখণ্ডক বের করলাম, দেন আমরা হচ্ছে AC আর BC এর সমদ্বিখণ্ডক বের করলাম। তাহলে এই দুইটা সমদ্বিখণ্ডকের যদি আমি ছেদবিন্দু নেই তাহলে আমি পাবো হচ্ছে অন্তঃকেন্দ্রটা। এখন এই অন্তঃকেন্দ্রটা বের করার একটা শর্টকাট ফর্মুলা আছে। তো আমরা যেহেতু ত্রিভুজটাকে নাম্বারিং করে ফেলেছি ABC দিয়ে, তাহলে আমরা কিন্তু জানি যে A কোণের বিপরীত বাহুকে আমরা বলি হচ্ছে ছোট হাতের A, B কোণের বিপরীত বাহুকে আমরা বলি হচ্ছে ছোট হাতের B আর C কোণের বিপরীত বাহুকে বলি আমরা ছোট হাতের C। তাহলে এই যে বাহুর দৈর্ঘ্যগুলো দিয়ে আমরা এখন অন্তঃকেন্দ্রের একটা শর্টকাট ফর্মুলা দ্বারা করায় ফেলতে পারি।
তো যদি এখন এ হয় x1 y1, বি হয় x2 y2 আর সি যদি হয় x3 y3, তাহলে আমার শর্টকাট ফর্মুলাটা আসবে x is equal to ax1 plus bx2 plus cx3 divided by a plus b plus c, y is equal to ay1 plus by2 plus cy3 divided by a plus b plus c. এখন আমি যদি একটা ত্রিভুজ আঁকি, এটা হচ্ছে ছোট a, এটা হচ্ছে ছোট b, এটা হচ্ছে ছোট c, আর এইটা হচ্ছে আমার সমদ্বিখণ্ডক, এটা হচ্ছে আমার সমদ্বিখণ্ডক, এটা হচ্ছে আমার সমদ্বিখণ্ডক। এখন এই সমদ্বিখণ্ডকটা যে বিন্দুতে ছেদ করে অর্থাৎ অন্তঃকেন্দ্রে তারা একটা সার্টেইন রেশিওতে ডিভাইড হয়। তো ধরা যাক আমি প্রথমে হচ্ছে এই সমদ্বিখণ্ডকটা নিচ্ছি। এই সমদ্বিখণ্ডকটার এই পয়েন্টটাকে যদি আমি ডিভিশন পয়েন্ট নেই, তাহলে এই একটা দৈর্ঘ্য আর এই একটা দৈর্ঘ্য আমরা পাই। এই দৈর্ঘ্যটা হবে হচ্ছে এইটা আর এইটার যোগফল এর ইকুইভ্যালেন্ট, আর এই দৈর্ঘ্যটা হবে হচ্ছে এইটার ইকুইভ্যালেন্ট। তার মানে আমরা বলতে পারি যে অন্তঃকেন্দ্র এই রেখাটাকে আসলে a plus b is to c এই রেশিওতে অন্তর্বিভক্ত করে। তাহলে আমরা ইন জেনারেল বলতে পারি অন্তঃকেন্দ্র সমদ্বিখণ্ডক গুলাকে তার সাথে দুইটা বাহু ইস্টু হচ্ছে নিচের বাহুটা যার উপরে সে পতিত হচ্ছে তার রেশিওতে ডিভাইড করে। তাহলে আমি যদি নেই এখন এইটাকে, আমি একটু কলমে কালিটা বদলিয়ে নিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি যদি নেই এখন এইটাকে, তাহলে রেশিওটা কি আসবে? এই পাশের দুইটা অর্থাৎ সি আর হচ্ছে এ, তাহলে আমার রেশিওটা আসবে হচ্ছে a প্লাস সি ইস টু হচ্ছে বি। তাহলে একইভাবে আমি যদি এর বাকিটা নেই তাহলে আমার আসবে হচ্ছে বি প্লাস সি ইস টু হচ্ছে এ। তো আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। চলুন তাহলে এবার একটা ম্যাথ দেখে নিই। তো এখানে আমাকে বলেছে একটা ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো হচ্ছে 0 0 0 3 4 0, ত্রিভুজের অন্তঃকেন্দ্র আমাকে বের করতে হবে। তো আমরা কিন্তু এটা দেখে বুঝতে পারছি যে এটা একটা এমন একটা ত্রিভুজ হবে যেই ত্রিভুজটা আসলে স্থানাঙ্ক অক্ষ ব্যবস্থার একদম অক্ষ দুটার সঙ্গে উৎপন্ন হচ্ছে। তাহলে এই পয়েন্টটা আমার আসবে 0,3, এই পয়েন্টটা আমার আসবে 4,0 আর এই পয়েন্টটা আমার আসবে 0,0। তো আমি যদি এখন এইখানটার দৈর্ঘ্য বের করে ফেলতে পারি তাহলে এটা আসবে আমার হচ্ছে 3, এটা আমার আসবে হচ্ছে 4। তাহলে এটাকে আমি ধরে নিচ্ছি হচ্ছে a। তাহলে আমি এখন এই বাহুগুলোর নাম্বারিং করে ফেলি। এটাকে আমি ধরে নিচ্ছি a, তার মানে এটা হচ্ছে x1 y1। এটাকে আমি ধরে নিচ্ছি হচ্ছে b, তার মানে এটা হচ্ছে আমার x2 y2। আর এটাকে আমি ধরে নিচ্ছি হচ্ছে c, তার মানে এটা হচ্ছে আমার x3 y3। তাহলে আমি যদি এখন পিথাগোরাস অ্যাপ্লাই করি তাহলে কিন্তু এই দৈর্ঘ্যটা পেয়ে যাচ্ছি হচ্ছে 5। তাহলে আমার কিন্তু এইটা a এর ভ্যালু, এইটা হচ্ছে b এর ভ্যালু, আর এইটা হচ্ছে আমার c এর ভ্যালু। তাহলে এখন যদি আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করি তাহলে আমরা লিখতে পারি হচ্ছে a x1, তার মানে 3 ইনটু হচ্ছে 4, তারপরে হচ্ছে b মানে হচ্ছে 4 x2 ইনটু হচ্ছে 0 প্লাস c মানে হচ্ছে 5 x3 ইনটু হচ্ছে 0 ডিভাইডেড বাই a প্লাস b প্লাস c। একইভাবে a y1 মানে হচ্ছে 0 প্লাস b y2 মানে হচ্ছে 3 প্লাস c y3 মানে হচ্ছে 0 ডিভাইডেড বাই a প্লাস b প্লাস c। তারপর আমরা দেখতে পাচ্ছি এটা আসবে 12 ডিভাইডেড বাই 3 প্লাস 4 7 প্লাস 5 মানে হচ্ছে 12। এটা হচ্ছে 12 বাই 12, তার মানে আমার অন্তঃকেন্দ্র আসছে 1,1, অর্থাৎ অ্যান্সার হচ্ছে বি। তো আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। এবার আমরা শিখবো হচ্ছে বহিঃকেন্দ্র। তো বহিঃকেন্দ্র মানে হচ্ছে একটা ত্রিভুজ থাকবে, ওই ত্রিভুজটার আমি যে কোনো দুইটা বাহুকে বাইরের দিকে বাড়িয়ে দিব। তো এক্সকিউজ মাই হ্যান্ডরাইটিং। তো তাহলে আমরা একটা বৃত্ত যদি আঁকি, এখন এই বৃত্তটা এই বাইরের দুইটা বর্ধিত বাহুকে স্পর্শ করবে আর সাথের একটা ভিতরের বাহুকে স্পর্শ করবে। তো তাহলে আমরা যে বৃত্তটা পাই সেটা হচ্ছে আমার বহির্বৃত্ত, আর এটার কেন্দ্র হচ্ছে আমার বহিঃকেন্দ্র হবে। তো
তো এই ক্ষেত্রে আমি যদি বাহুটাকে নাম্বারিং করি এ, বি আর সি, তাহলে আমার এই বাহুটা হবে হচ্ছে বি, এই বাহুটা হবে হচ্ছে আমার এ, আর এই বাহুটা হবে হচ্ছে আমার সি। এখন আমরা দেখতে পাচ্ছি যে বহিকেন্দ্রের ক্ষেত্রে একটা বাহুকে তারা অন্তস্থভাবে, মানে একটা বাহুকে তারা ডিরেক্ট স্পর্শ করে আর বাকি দুটো বাহুর বর্ধিতাংশকে স্পর্শ করে। যেই বাহুটাকে সে ডিরেক্ট স্পর্শ করে অন্তঃকেন্দ্রের ফর্মুলাটায় সেই বাহুটার সামনে আমরা মাইনাসটা দিব। তো যদি এখন এরকম হতো যে এই ত্রিভুজটা না হয়ে এরকম একটা ত্রিভুজ আসতো, যেই ত্রিভুজটার এই পয়েন্টটা হচ্ছে এ, তাহলে এই বাহুটা আসতো এ, এই পয়েন্টটা হচ্ছে বি, তাহলে এই বাহুটা আসতো বি, আর এই পয়েন্টটা হচ্ছে সি, তাহলে এই বাহুটা আসতো সি। তাহলে আমরা বসাতাম এটার আগে মাইনাস। তাহলে আমার ফর্মুলাটা দাঁড়াতো যে মাইনাস এ এক্স ওয়ান প্লাস বি এক্স টু প্লাস সি এক্স থ্রি ডিভাইডেড বাই মাইনাস এ প্লাস বি প্লাস সি কমা মাইনাস এ ওয়াই ওয়ান প্লাস বি ওয়াই টু প্লাস সি ওয়াই থ্রি ডিভাইডেড বাই মাইনাস এ প্লাস বি প্লাস সি। এটাই হচ্ছে বহিকেন্দ্রের ফর্মুলাটা, অর্থাৎ এটাই আসবে। এখন এই যে প্রথমে একবারে বলে নিয়েছিলাম যে যেই বাহুটাকে ডিরেক্ট স্পর্শ করে, এখানে আমরা ধরে নিচ্ছি এটাকে সে ডিরেক্ট স্পর্শ করবে, তাকে আর আগে আমি মাইনাসটা বসাই দিব। আশা করি বহিকেন্দ্রের ফর্মুলাটা আমরা বুঝতে পেরেছি। এবার আমরা শিখবো হচ্ছে লম্ব কেন্দ্র। তো লম্ব কেন্দ্র মানে আসলে কিছুই না, যে একটা ত্রিভুজ আমরা নিচ্ছি এখানে, তো এই ত্রিভুজটার যে কোনো একটা শীর্ষবিন্দু চুজ করব। তো আমি আগে নাম দিয়ে নেই, এটা এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তো যে কোনো একটা শীর্ষবিন্দু যেহেতু আমি চুজ করছি, তাহলে এই শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর আমি লম্ব টানলাম। একইভাবে এই শীর্ষবিন্দু থেকে আমি বিপরীত বাহুর উপর লম্ব টানলাম। এই যে দুইটা লম্ব যেই বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটাই হবে হচ্ছে আমার লম্ব কেন্দ্র। তাহলে আমার ফর্মুলাটা আসলে কি? ফর্মুলা হচ্ছে প্রথমে আমি দুইটা শীর্ষবিন্দু চুজ করব, দেন আমি তাদের বিপরীত বাহুর উপর লম্ব টানবো, তাহলে সেকেন্ড প্রসেসটা হচ্ছে বিপরীত বাহুর উপর লম্ব সরল রেখা বের করব, দেন আমরা হচ্ছে যেই দুইটা সরল রেখা পাবো তাদের ছেদবিন্দু বের করব। তাহলে হচ্ছে আমি লম্ব কেন্দ্রটা বের করতে পারি। তাহলে একটা ম্যাথ দেখে নেই। তো এখানে বলেছে ত্রিভুজের শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক 0 0 0 3 আর 4 0। তো এটাকে যদি আমি বসাই তাহলে কিন্তু অ্যাকচুয়ালি কি আসছে, যে আগের মতোই স্থানাঙ্ক অক্ষ ব্যবস্থার সঙ্গে একটা ত্রিভুজ আসছে। তাহলে 0 0 0 3 আর 4 0। এখন এটাতে আমাদের কিন্তু একটা কাজ অনেক ইজি হয়ে গেল, যে আমি যদি এখন এই শীর্ষবিন্দুটা আর এই শীর্ষবিন্দুটা চুজ করি, তাহলে এই শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহু হচ্ছে এইটা, এটার উপর লম্ব টানলে এটাই আসবে। আর এই শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহু হচ্ছে এইটা, এটার উপর লম্ব টানলে কিন্তু এটাই আসবে। তাহলে এই দুইটা রেখার, এই যে টিক দেওয়া দুইটা রেখার ছেদবিন্দু আসলে কে? 0 0 না? তাহলে এই ত্রিভুজের লম্ব কেন্দ্র 0 0 নিজেই, আমাকে কিন্তু কষ্টকর কিছু বের করতে হচ্ছে না। তো আমরা ম্যাথটা করার আগে একটু বেসিক জিওমেট্রি অ্যাপ্লাই করে দেখবো যে এখানে কোনোটা শর্টকাট আমরা অ্যাপ্লাই করতে পারি কিনা। তো এখন এই লম্ব কেন্দ্রটা আমরা একটা সাধারণ সূত্র দিয়েও বের করতে পারি, বাট সূত্রটা একটু হ্যাসেলের, এই কারণে আমরা সাধারণত এটা ইউজ করি না। তবে সূত্রটা আমরা দেখে নেই। সূত্রটা হচ্ছে x is equal to x1 tan a ও x2 tan b plus x3 tan c divided by tan a plus tan b plus tan c, y is equal to y1 tan a plus y2 tan b plus y3 tan c divided by tan a plus tan b plus tan c। তো এখন যদি একটা সমকোণী ত্রিভুজ আমাকে দিয়ে দেয় তাহলে কিন্তু এই জিনিসগুলো বের করা খুব ইজি হয়ে যায়। তো ধরা যাক আমাকে একটা সমকোণী ত্রিভুজ দিল, যেই সমকোণী ত্রিভুজটার এইটা হচ্ছে 30 ডিগ্রি, এইটা হচ্ছে 60 ডিগ্রি, আর এটা তো 90 ডিগ্রি হবেই। তো তাহলে এই পয়েন্টার কোঅর্ডিনেট দেওয়া, এই পয়েন্টার কোঅর্ডিনেট দেওয়া, এই পয়েন্টার কোঅর্ডিনেট দেওয়া, তখন কিন্তু আমরা ইজিলি এই ফর্মুলাটা বের দিয়ে এইটার লম্বকেন্দ্র x আর y বের করে ফেলতে পারবো। আচ্ছা, তাহলে এবার আমরা পরেরটায় যাই। পরেরটা হচ্ছে আমার পরিকেন্দ্র। পরিকেন্দ্র মানে হচ্ছে একটা ত্রিভুজের পরিবৃত্তের যে কেন্দ্র। তাহলে পরিবৃত্ত জিনিসটা কি? পরিবৃত্ত মানে হচ্ছে একটা বৃত্ত, যেই বৃত্ত কোন ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দিয়েই যাবে। তাহলে ধরে নিচ্ছি এটা হচ্ছে একটা আমার বৃত্ত, আর এটা হচ্ছে তার একটা ত্রিভুজ। যেহেতু ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুই বৃত্তের পরিধির উপরে আছে, তার মানে এটাই হবে আমার পরিবৃত্ত। এখন
পরিবৃত্তের যে জিওমেট্রিক প্রসিডিওর সেটা হচ্ছে আমরা আগে এই ত্রিভুজটাকে নাম্বারিং করে ফেলি। এখন আমরা আগে হচ্ছে এই ত্রিভুজের যে কোনো বাহুর লম্ব সমদ্বিখণ্ডক বের করব। তাহলে আমি চুজ করলাম এবি বাহু, তাহলে এবি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক সেম ভাবে আমি চুজ করলাম হচ্ছে বিসি বাহু, তাহলে বিসি বাহুর ক্ষেত্রেও এই সেম কাজ। এই যে দুটো লম্ব সমদ্বিখণ্ডক বের করে ফেললাম, এবার আমি হচ্ছে এদের ছেদবিন্দু বের করব। তাহলে যেই পয়েন্টটা আমরা পাবো সেটাই হবে হচ্ছে আমার পরিকেন্দ্র। কেন পরিকেন্দ্র হবে? কারণ কি এই রেখার উপরে যে কয়টা বিন্দু আছে সবাই তাহলে এই এ আর বি থেকে সমান দূরে, তার মানে এই পয়েন্টটা এ আর বি থেকে সমান দূরে। আবার বিসি রেখার লম্ব সমদ্বিখণ্ডক যেহেতু এটা, তার মানে এই রেখার উপরে যে বিন্দুগুলো আছে এরা সবাই বি আর সি থেকে সমান দূরে, তার মানে এই পয়েন্টটা বি আর সি থেকেও সমান দূরে। তাহলে এই পয়েন্টটা এ বি সি তিনটা থেকে সমান দূরে আছে, তার মানে কি এই পয়েন্টটা থেকে এ এর দূরত্ব, বি এর দূরত্ব, সি এর দূরত্ব সমান, তার মানে ব্যাসার্ধ সমান, তার মানে এটা অ্যাকচুয়ালি আমার পরিকেন্দ্র। তাহলে আমরা একটা ম্যাথ করে ফেলি। তো এখানে বলেছে যে 1 2 3 4 আর 5 4 একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু এর পরিকেন্দ্রের স্থানাঙ্ক আমাকে বের করতে হবে। তাহলে এই ত্রিভুজটাকে আমি আঁকি। তো আমি ধরে নিচ্ছি এটা 1 2, এইটা 3 4 আর এটা হচ্ছে 5 4। তো যেহেতু লম্ব সমদ্বিখণ্ডক বের করতে হবে তার মানে আগে মধ্যবিন্দু লাগবে। তো আমি ধরে নিচ্ছি আমি এই রেখাটা আর এই রেখাটার মধ্যবিন্দু বের করব। তাহলে এটার মধ্যবিন্দু আমি বের করে ফেলি। 3 + 1/2 মানে হচ্ছে 2, -4 + 2 মানে -2/2 মানে হচ্ছে -1। আর এইটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে দুইটার কোটি -4, তার মানে এটা অ্যাকচুয়ালি এক্স অক্ষের সমান্তরাল একটা সরলরেখা, তার মানে এটার মধ্যবিন্দু আসলে আসবে 5 + 3/2 মানে হচ্ছে 4, -4। তাহলে মধ্যবিন্দুটাই পেয়ে গেলাম। এবার লম্ব সমদ্বিখণ্ডক মানে এই দুইটা সরলরেখার উপর লম্ব এবং 2, -1 বিন্দুগামী রেখার সমীকরণ আর 4, -4 বিন্দুগামী রেখার সমীকরণ আমরা বের করতে চাই। তো যেহেতু 2, -1 বিন্দুগামী রেখার সমীকরণ বের করতে চাই, তার মানে আমি এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ ইউজ করব। তাহলে y + 1 = হচ্ছে ঢাল ইনটু হচ্ছে x - 2। এখন এই যে রেখাটা, এই রেখাটার ঢাল আসলে যা হবে তার লম্বরেখার ঢাল হবে কি 1 এটা ইনটু -1। তাহলে আমরা কিন্তু এইটার ঢাল বের করে এখানে বসাই দিতে পারি। তাহলে এটা ঢাল আমরা আগে বের করে ফেলি। তাহলে আমার হচ্ছে -4 - 2 / 3 - 1, তার মানে -6/2 মানে হচ্ছে -3। তাহলে এখানে আমরা বসাবো হচ্ছে -3 এর উল্টা, মানে 1/-3 ইনটু হচ্ছে -1, তার মানে বসাবো হচ্ছে 1/3, তার মানে এটা হচ্ছে 1/3। তাহলে এখান থেকে সরলরেখার সমীকরণ আসছে 3y + 3 = x - 2। এখান থেকে আমরা পাই যে x - 3y = হচ্ছে 5। তাহলে এটা একটা সরলরেখার সমীকরণ। একইভাবে আমি যদি এইটা সমীকরণটা বের করতে চাই, এটা অ্যাকচুয়ালি কি x অক্ষের সমান্তরাল সরলরেখা। তাহলে x অক্ষের সমান্তরাল সরলরেখা, এটার উপর লম্ব সরলরেখা, তার মানে কি y অক্ষের সমান্তরাল সরলরেখা আসবে। এখন y অক্ষের ওই সমান্তরাল সরলরেখাটা 4 - 4 বিন্দুগামী, তাহলে y এটা সমান্তরাল আর 4 - 4 বিন্দুগামী সরলরেখা, তার মানে অ্যাকচুয়ালি কি সরলরেখা আসবে x = 4। তাহলে x = 4 একটা সরলরেখা আর x - 3y + 5 একটা সরলরেখা। তাহলে এই দুইটা ছেদবিন্দু আমার আসলে কি আসবে যে 4 - 3y = 5, তার মানে হচ্ছে 4 - 5 = 3y, তাহলে y এর ভ্যালু আসছে হচ্ছে -1/3। তাহলে ছেদবিন্দুটা আমার আসবে 4, -1/3। তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে কোনোটাই না। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। তো এখন পরিকেন্দ্রটা বের করার একটা শর্টকাট ফর্মুলা আছে। তো ফর্মুলাটা হচ্ছে যে আমি যদি অ্যাঙ্গেলটা জানি এই ABC, তাহলে আমরা এখানে বসাই দিতে পারি যে x = x1 sin 2a + x2 sin 2b + x3 sin 2c / sin 2a + sin 2b + sin 2c। সেম ওয়েতে y এর ভ্যালুটা বের করব, তাহলে আমার একবারেই পরিকেন্দ্র চলে আসবে যে x, y এর ভ্যালুটা কত। আচ্ছা, পরের টপিকে যাই। পরের টপিকটা হচ্ছে রেখার সাথে কোণ। অর্থাৎ ধরা যাক আমাকে একটা রেখা দিয়ে দিল যে
y ইজ ইকুয়াল টু mx প্লাস c, এটার সাথে আমাকে থিটা ডিগ্রি কোণে একটা সরলরেখার সমীকরণ বের করতে হবে। তাহলে আমার ফর্মুলাটা হচ্ছে যে tan থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস m মাইনাস m1 ডিভাইডেড বাই 1 প্লাস m1। এই m1 টাই হচ্ছে থিটা ডিগ্রি কোণে যে সরলরেখাটা আছে সেটার ঢাল। তাহলে কিন্তু ইজিলি এই ফর্মুলা দিয়ে আমরা সেটা ঢাল বের করে ফেলতে পারি। এখন এই সরলরেখার সঙ্গে থিটা ডিগ্রি কোণে আছে একটা সরলরেখা, সেটার ঢাল যদি বের করে ফেলতে পারি সেখান থেকে আমরা সরলরেখার সমীকরণটা ইজিলি বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে চলুন একটা আমরা ম্যাথ দেখে নেই। তো যদি আমাকে এরকম দেয় 3-4 বিন্দুগামী এবং এই একটা সার্টেন সরলরেখার সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে এরকম একটা সরলরেখার সমীকরণ আমাকে নির্ণয় করতে হবে। তো 3-4 বিন্দুগামী রেখাটার সমীকরণ তাহলে কি আসবে? y minus 4 is equal to mx minus 3। তো এখানে কিন্তু দেওয়া আছে যে সরলরেখাটা সেটার সমীকরণ দেওয়া আছে x minus y plus 4 is equal to 0। এখান থেকে ইজিলি বের করতে পারি y is equal to x plus 4। তাহলে এটার ঢাল অ্যাকচুয়ালি কি আসবে? এখান থেকে যদি কল্পনা করি এটা y, এটা mx, এটা c, তাহলে m এর ভ্যালু আসছে আমার 1। তাহলে আমি যদি ফর্মুলার মধ্যে বসাই tan theta is equal to plus minus m minus m1 divided by 1 plus mm1। এখন এই যে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা তো এই সরলরেখার সাথে, তার মানে এখানে থিটার ভ্যালু অ্যাকচুয়ালি কত? 60 ডিগ্রি। তাহলে tan 60 is equal to plus minus m এর ভ্যালু হচ্ছে 1 minus m1 divided by 1 plus 1 into m1, তার মানে m1। তাহলে tan 60 এর ভ্যালু আমরা জানি হচ্ছে √3। তাহলে এখান থেকে বের করতে পারি √3 is equal to plus minus 1 minus m1 divided by 1 plus m1। তো এখন যদি আমি পজিটিভটা নেই তাহলে আমার আসছে হচ্ছে √3 plus √3 m1 is equal to 1 minus m1। তাহলে আমার আসছে √3 m1 plus m1 is equal to 1 minus √3। তাহলে হচ্ছে m1 is equal to 1 minus √3 divided by 1 plus √3। আর যদি আমি মাইনাসটা নেই তাহলে আমার আসছে √3 plus √3 m1 is equal to minus 1 plus m1। তাহলে এখান থেকে আমার আসছে √3 plus 1 is equal to m1 minus √3 m1। তাহলে এখান থেকে m1 এর ভ্যালু আসছে √3 plus 1 divided by 1 minus √3। তাহলে এই দুইটাই মান যদি আমি এখানে বসাই দেই তাহলে আমার সমীকরণটা আসবে y minus 4 is equal to 1 minus √3 by 1 plus √3 into x minus 3। আরটা আসবে y minus 4 is equal to 1 plus √3 divided by 1 minus √3 into x minus 3। ওকে, এবার আমরা নতুন একটা টপিক শিখব, এটার নাম হচ্ছে জোড়া সরলরেখা। তো এই ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার ইকুয়াল টু 0 এরা সবসময় দুইটা মূল বিন্দুগামী সরলরেখাকে নির্দেশ করবে। যদি আমার h স্কয়ার ab এর থেকে বড় হয় তাহলে সরলরেখা দুইটা বাস্তব হবে এবং মূল বিন্দুগামী হবে। যদি h স্কয়ার ইজ ইকুয়াল টু ab হয়ে যায় তাহলে ওই দুটো সরলরেখা একই সরলরেখা হয়ে যাবে। আর h স্কয়ার যদি ab এর থেকে ছোট হয় তাহলে সরলরেখা দুইটা কাল্পনিক হবে, কিন্তু তারা তাদের বাস্তব অক্ষে একটা ছেদবিন্দু রাখবে। তাহলে ব্যাপারটা কি বোঝাচ্ছে আমরা একটা উদাহরণ দিয়ে আগে বুঝে নেই। তো এখানে বলেছে যে 6x স্কয়ার মাইনাস 5xy প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 0 কি নির্দেশ করে? তো ইউজুয়ালি আমার অ্যান্সারটা হবে হচ্ছে জোড়া সরলরেখা নির্দেশ করে, কিন্তু কেন সেটা আমরা দেখে নেই। তো এখান থেকে আমরা যদি কম্পেয়ার করি আমরা a এর ভ্যালু পাই 6, b এর ভ্যালু পাই 1 আর 2h এর ভ্যালু পাই হচ্ছে -5। তাহলে h এর ভ্যালু পাই হচ্ছে -5/2। তো আমি যদি h স্কয়ার করি তাহলে আমার আসছে 25/4, তার মানে 6.25। আর আমি যদি ab এর ভ্যালু বের করি তাহলে আমার আসছে হচ্ছে 6 × 1 মানে 6। ইজিলি বুঝতে পারছি h স্কয়ার গ্রেটার দ্যান হচ্ছে 6, তার মানে এইটা আসলে একটা জোড়া সরলরেখা নির্দেশ করে যারা হচ্ছে মূল বিন্দুগামী। এখন এটা কি আসলেই জোড়া সরলরেখা নির্দেশ করে কিনা আমরা তাহলে বের করে ফেলি। তো আমরা ইকুয়েশনটা নেই এখানে যে 6x স্কয়ার মাইনাস 5xy প্লাস y স্কয়ার ইকুয়াল টু 0। তো এটাকে যদি সিস্টেম দেই তাহলে আমার আসছে y স্কয়ার মাইনাস 5xy প্লাস 6x স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে y স্কয়ার বাই x স্কয়ার ইজ ইকুয়াল টু
5xy বাই x স্কয়ার মাইনাস হচ্ছে 6। তাহলে এবার সবগুলোকে বাম পাশে নিয়ে আসি, তাহলে আমার আসে y বাই এক্স হোল স্কয়ার মাইনাস 5y বাই এক্স প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাকে যদি আমি সলভ করি, মানে এইটাকে যদি আমি এখন p ধরে নেই, তাহলে আমার সমীকরণটা কিন্তু অনেক সুন্দর হয়ে যায়। p স্কয়ার মাইনাস 5p প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা আসবে p মাইনাস 3 p মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তার মানে p এর ভ্যালু আসবে 3 আর p এর ভ্যালু আসবে 2। তার মানে y বাই x ইজ ইকুয়াল টু 3, y বাই x ইজ ইকুয়াল টু 2। অর্থাৎ আমি পাচ্ছি y ইজ ইকুয়াল টু 3x আর y ইজ ইকুয়াল টু 2x। তাহলে এই যে y ইজ ইকুয়াল টু 3x আর y ইজ ইকুয়াল টু 2x আমরা কি ধরনের সরলরেখা হিসাবে জানি? মূল বিন্দুগামী। তাহলে অ্যাকচুয়ালি কিন্তু আমার এই স্টেটমেন্টটা ঠিকই ছিল। আসলে এটা আসলে জোড়া সরলরেখা নির্দেশ করে। তাহলে এটা ছিল হচ্ছে জোড়া সরলরেখার একটা সিম্পলিফাইড ফর্ম। আমরা এখন শিখব জোড়া সরলরেখার জেনারেল ফর্ম। তো এইটা হচ্ছে জোড়া সরলরেখার জেনারেল ফর্ম। তো ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c এরা একটা জোড়া সরলরেখা নির্দেশ করবে, মানে এক জোড়া সরলরেখা নির্দেশ করবে যদি এই ভ্যালুটা 0 হয় অথবা এই ম্যাট্রিক্সটা 0 হয়। এখন এই ম্যাট্রিক্সটা আমরা কিন্তু খুব ইজিলি মনে রাখতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি x স্কয়ারের সহগ হচ্ছে a, y স্কয়ারের সহগ হচ্ছে b আর কনস্ট্যান্ট হচ্ছে c। আর এই যে a b c এরা কিন্তু প্রাইমারি ডায়াগোনাল বরাবর আছে। আর এই যে h আর g আর হচ্ছে f এরা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গেলে আছে এবং একইভাবে মিরর ইমেজ হিসাবে আপার ট্রায়াঙ্গেলে আছে। তাহলে আমরা কিন্তু এই জিনিসটা ইজিলি মনে রাখতে পারবো যে abc থাকবে প্রাইমারি ডায়াগোনালে আর hgf থাকবে লোয়ার ট্রায়াঙ্গেলে আর উপরে থাকবে মিরর ইমেজ। তাহলে একটা ম্যাথ দেখে নেই। তো এখানে বলেছে যে 2x স্কয়ার প্লাস 5xy প্লাস 3y স্কয়ার প্লাস 6x প্লাস 7y প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। এটা কি নির্দেশ করে? এখন ইউজুয়ালি এই টাইপের সমীকরণ দেখলে আমরা চোখ বন্ধ করে বলে দিই এটা একটা কনিক্স, কিন্তু কনিক্স না, এটা সরলরেখাও কিন্তু হতে পারে। সে কারণে আমরা চেক দিব। তাহলে আমরা বুঝতে পারছি যে এইখানে a এর ভ্যালু হচ্ছে 2, b এর ভ্যালু হচ্ছে 3 আর c এর ভ্যালু হচ্ছে 4, h এর ভ্যালু হচ্ছে 5/2, g এর ভ্যালু হচ্ছে 6/2 আর f এর ভ্যালু হচ্ছে 7/2। তাহলে এটাকে যদি আমি ম্যাট্রিক্সে এখন বসাই, তাহলে 2 3 4, h এর ভ্যালু হচ্ছে 5/2, g এর ভ্যালু হচ্ছে 6/2 মানে 3 আর f এর ভ্যালু হচ্ছে 7/2। মিরর ইমেজ, তাহলে এখানে 5/2, এখানে 3 আর এখানে হচ্ছে 7/2। তাহলে এটার এখন আমি ম্যাট্রিক্স বের করব। তো ক্যালকুলেটর এটা প্লট করলে আমার কিন্তু ভ্যালু 0ই আসে। তার মানে এটা আসলে কি নির্দেশ করছে? জোড়া সরলরেখা। এখন এই জোড়া সরলরেখাটা আসলে কি ধরনের সরলরেখা, চলুন তাহলে সেটাও বের করে ফেলি আমরা। তো আমরা এই ইকুয়েশনটা যখন সলভ করব তখন আমরা হচ্ছে যে কোনো একটাকে ভ্যারিয়েবল ধরে নিব। তো হিসাবে সুবিধার্থে আমি x টাকে ভ্যারিয়েবল ধরে নিচ্ছি। তাহলে 2x স্কয়ার, তাহলে x এর সহগগুলোকে আমি আলাদা করে ফেলবো। তাহলে আমি যেখান থেকে x কমন নেই, তাহলে আমার আসছে 5y প্লাস 6 প্লাস 3y স্কয়ার প্লাস 7y প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন আমার এই সমীকরণের জন্য a ইজ ইকুয়াল টু 2, b ইজ ইকুয়াল টু 5y প্লাস 6 আর c ইজ ইকুয়াল টু 3y স্কয়ার প্লাস 7y প্লাস 4। তাহলে আমি যদি এখন x এর ভ্যালু বের করতে চাই, মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a, তাহলে আমার আসছে মাইনাস 5y প্লাস 6 প্লাস মাইনাস রুট ওভার 5y plus 6 whole square minus 4 into 2 into 3y square plus 7y plus 4 divided by 2 into 2। তাহলে এখান থেকে আমরা পাই যে minus 5y minus 6 plus minus 25y square plus 60y plus 36 minus 24y square minus 56y minus 32 divided by হচ্ছে 4। তাহলে এখান থেকে আমার আসছে minus 5y minus 6 plus minus
25 থেকে একটা গেলে হচ্ছে ওয়াই স্কোয়ার, 60 থেকে 56 গেলে হচ্ছে প্লাস 4y, আর 36 থেকে 32 গেলে হচ্ছে প্লাস 4 ডিভাইডেড বাই হচ্ছে 4। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি মাইনাস 5y মাইনাস 6 প্লাস মাইনাস y প্লাস 2 হোল স্কোয়ার, এটার উপরে হচ্ছে রুট ডিভাইডেড বাই 4। তার মানে এখানে আমার আসছে অ্যাকচুয়ালি মাইনাস 5y মাইনাস 6 প্লাস মাইনাস y প্লাস 2 ডিভাইডেড বাই হচ্ছে 4। অর্থাৎ আমার x এর ভ্যালু আসলে আসছে দুইটা। এখানে একটা আসবে হচ্ছে মাইনাস 5y মাইনাস 6 মাইনাস y মাইনাস 2 বাই 4, একটা আসবে হচ্ছে মাইনাস 5y মাইনাস 6 প্লাস y প্লাস 2 বাই হচ্ছে 4। তাহলে আমি যদি এখন বসাই x এর ভ্যালু, তাহলে x ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 5y মাইনাস y, তার মানে হচ্ছে মাইনাস 6y মাইনাস 8 ডিভাইডেড বাই 4, আর x এর ভ্যালু হচ্ছে মাইনাস 4y মাইনাস 4 ডিভাইডেড বাই 4। তাহলে সরলরেখার সমীকরণ আসবে হচ্ছে 4x প্লাস 6y প্লাস 8 ইকুয়াল টু 0, আর আসবে হচ্ছে 4x প্লাস 4y প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই দুইটা সরলরেখা দিয়ে আমরা আসলে এখানে এইটাকে বুঝাতে পারি। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। চলুন তাহলে পরের ম্যাথে যাই। এটা হচ্ছে আজকের লেকচারের আমাদের সর্বশেষ ম্যাথ। এখানে বলেছে যে এই দুইটা সমীকরণ দিয়ে যেই ত্রিভুজটা গঠন করে সেটা সমীকরণ বের করতে হবে। তো সাধারণ অবস্থায় আমরা কিন্তু এটা দেখে কখনোই বলবো না যে এখানে ত্রিভুজ গঠন করা আসলে পসিবল, কারণ এখানে দ্বিঘাত সমীকরণ আছে, তার মানে এটা অ্যাকচুয়ালি একটা কনিক্সের সমীকরণ হয়ে যায়। কিন্তু আসলে আমরা কিন্তু এখন জানি যে এটা আসলে কনিক্সের সমীকরণ না, এটা হচ্ছে জোড়া সরলরেখা। তাহলে আমরা এখান থেকে আগে সরলরেখা দুইটাকে এক্সট্রাক্ট করে ফেলি। তাহলে আবার আগের মতোই 8x স্কয়ার মাইনাস 9xy প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি যদি লিখি y স্কয়ার মাইনাস 9xy প্লাস 18x স্কয়ার ইজ ইকুয়াল টু 0, তাহলে এটাকে যদি y বাই x এ নিয়ে যাই, তাহলে y বাই x হোল স্কয়ার মাইনাস 9y বাই x প্লাস 18 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে 18 কে ভাঙলে আমার হচ্ছে 6 আর 3, তাহলে আমি কিন্তু ইজিলি বলতে পারি y বাই x মাইনাস 6 আর y বাই x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে y ইজ ইকুয়াল টু 6x আর y ইজ ইকুয়াল টু 3x। তাহলে আমার সমীকরণ তিনটা দাঁড়াচ্ছে y ইজ ইকুয়াল টু 6x, y ইজ ইকুয়াল টু 3x আর y ইজ ইকুয়াল টু 9। তাহলে এটা হচ্ছে y ইজ ইকুয়াল টু 9, এটা y ইজ ইকুয়াল টু 3x, এটা y ইজ ইকুয়াল টু 6x। তাহলে y ইজ ইকুয়াল টু 9, এই পয়েন্টটা আমি বুঝতে পারছি 0,0 আসবে অবভিয়াসলি। তাহলে y ইজ ইকুয়াল টু যদি 9 হয়, তাহলে y ইজ ইকুয়াল টু এখানে বসালে x ইজ ইকুয়াল টু আমার আসবে হচ্ছে 9/6। তাহলে এটা 9/6,9, আর এটা হচ্ছে আমার 9/3,9। তাহলে আমার ক্ষেত্রফলটা আসবে হাফ 9/6,9, 9/3,9, 0,0, 9/6,9। তাহলে আমার আসছে হাফ ইন্টু হচ্ছে 81/6 প্লাস 0 প্লাস 0 মাইনাস 81/3 মাইনাস 0 মাইনাস 0। তাহলে আমরা পাচ্ছি যে হাফ 81 ইন্টু হচ্ছে 1/6 মাইনাস 1/3 এটার পরম মান। তাহলে আমার আসছে যে হাফ ইন্টু 81 ইন্টু হচ্ছে 3 মাইনাস 6 বাই হচ্ছে 18, মানে হচ্ছে 3/18 এটার পরম মান নিলে। তাহলে আমার আসছে 81/2 ইন্টু হচ্ছে 3/18, কাটাকাটি করলে আমার আসছে 1 6। তাহলে আমার আসছে 81/12, কাটাকাটি করলে 3 দিয়ে কাটলে হচ্ছে 27, 3 দিয়ে কাটলে হচ্ছে 6। তাহলে আমার ক্ষেত্রফলটা হচ্ছে 27/6। আশা করি সরলরেখা সম্পর্কে আমরা ক্লাসগুলোয় যা যা জিনিস পড়িয়েছি আপনারা সেগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আজকে এরই সাথে আমি সরলরেখার লেকচার এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আমি নাফিস ইসলাম আজকে আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।